আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য বিশেষ করে টেন্স, ইংরেজি সেন্টেন্স দেখে কীভাবে আমরা টেন্স চিহ্নিত করব এবং সেই টেন্সগুলো চেনার জন্য আমার বেসিক যে গ্রামার নলেজ থাকা দরকার এই বিষয়ে একটি লেসন তোমাদের উদ্দেশ্যে করব। সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। নিরাপদ স্কুলে তোমাদের স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি টেন্স এবং সেই সাথে টেন্সের সাথে প্রয়োজনীয় যে বেসিকগুলো প্রয়োজন ইংলিশ গ্রামারে তা নিয়ে আলোচনা করব। ইংরেজি বাক্যগুলো দেখে আমরা কিভাবে টেন্স চিনব তা নিয়ে আজকের আলোচনা। প্রথমে আমরা আলোচনা করছি ভার্ব, যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ। লক্ষ্য করে দেখি যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। যেমন ডু, গো, ইট, ফিড, সিট, রান ইত্যাদি, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। সাবজেক্ট, যে বা যারা ক্রিয়া সম্পাদন করে। যে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, আমরা লক্ষ্য করে দেখি, অথবা যারা অর্থাৎ প্লুরাল নাম্বার, একজন বা একের অধিক এমন যখন বোঝাবে তখন তাকে সাবজেক্ট বলে। আবার বলছি, যে বা যারা ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কোনো একজন অথবা একের অধিক ক্রিয়া সম্পন্ন করছে এমন বোঝালে তাকে বা তাদেরকেই সাবজেক্ট বা কর্তা বলে। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যে জবাবটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আই ইট রাইস, এই বাক্যে ইট হচ্ছে ভার্ব, একে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে ভাত খায়, তাহলে আমার জবাব আই পাই, তাই এখানে আই সাবজেক্ট। একইভাবে উই গো টু ঢাকা, এখানে ভার্ব হচ্ছে গো, গোকে যদি আমরা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে জবাব পাবো উই, তাই এখানে উই হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট, সাবজেক্ট বা কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করে, সেই কাজ করার জন্যে যাকে বা যেটাকে প্রয়োজন তাই অবজেক্ট। অবজেক্ট বের করার নিয়ম হলো ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে জবাবটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। যেমন আমরা বাক্যে লক্ষ্য করি আই ইট রাইস, এখানে ইট হচ্ছে ভার্ব, ইটকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা রাইস পাবো, তাই এখানে রাইস হচ্ছে অবজেক্ট। একইভাবে উই নো রহিম, এখানে নো হচ্ছে ভার্ব, নোকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে রহিম পাবো, এখানে রহিম হচ্ছে অবজেক্ট। এক্সটেনশন, সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব ছাড়া বাকি অংশকে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বলে। যেমন এখানে একটি বাক্য লিখেছি আই ইট রাইস ডেইলি, এখানে ইট হচ্ছে ভার্ব, কে দিয়ে প্রশ্ন করলে আই পাই, সো এখানে আই সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে রাইস পাবো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যতীত এখানে ডেইলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সটেনশন। এবার আমরা একটি ছক লক্ষ্য করব। পার্সন আমরা জানি তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বার হচ্ছে ইউ। অর্থাৎ এই ইউ অর্থ হলো তুই, তুমি বা আপনি, আর এই ইউ এর অর্থ হলো তোরা, তোমরা বা আপনারা। এই চারটা শব্দ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে লেখা যে চারটি শব্দ রয়েছে, এছাড়া যা কিছুই আমরা লিখব যা দ্বারা একটি করে জিনিস বোঝাবে বা একজন ব্যক্তি বোঝাবে তা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লিখে আমরা শেষ করতে পারবো না। একইভাবে এই চারটি বাদ দিয়ে যা কিছু আছে এবং যেগুলো দ্বারা একের অধিক ব্যক্তি বা একের অধিক বস্তু বা স্থান ইত্যাদি বোঝাবে তা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। একইভাবে আমরা থার্ড পার্সন লিখে শেষ করতে পারবো না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার লিখে কিন্তু শেষ করা যাবে না, কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল এটা নির্দিষ্ট। টেন্স, যে সময় ক্রিয়া কাজ সম্পন্ন হয় তাকে টেন্স বা ক্রিয়াকাল বলে। টেন্স তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সের চার ভাগে, ফিউচার টেন্সের চার ভাগে। আমরা প্রত্যেকটা ভাগই আলোচনা করার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার, সাবজেক্টের পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট এবং এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন মূল ভার্বের সাথে একটা এস বা কখনো ইএস যোগ হবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে নাবোধক ও প্রশ্নবোধক বাক্যে ডাজ যোগ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে
না বোধক লক্ষ্য করে দেখি এবং প্রশ্নবোধক বাক্যে ডাজ যোগ হবে এবং সেই সময় ভার্বে যে এস বা ইয়েস যোগ আর হবে না। যেমন উদাহরণ লক্ষ্য করি, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ইট প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার বা সাবজেক্ট এখানে হি ইটস রাইস, তাই ভার্বে এস যোগ হয়েছে। হি গোস টু ঢাকা, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই গোর সাথে ইএস যোগ হয়েছে। নাবোধক বাক্যের করার সময় আমরা সাবজেক্ট পর একটা ডু নট সেট করব। আই কাম হেয়ার এই বাক্য নাবোধক করার সময় আই ডু নট কাম হেয়ার। হি গোজ দেয়ার এই বাক্য নাবোধক করার সময় আমরা ডাজ নট যোগ করবো, তখন গোজের সাথে যে ইএস যোগ ছিল তা বাদ দিয়ে দিলাম, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। একইভাবে প্রশ্নবোধক বাক্য উই টেক টি, প্রশ্নবোধক বাক্য করলে আমরা সাবজেক্টের আগে ডু সেট করব। সি লাভস আস, এটা প্রশ্নবোধক বাক্য করলে আমরা ডাজ সেট করবো বাক্যের আগে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখন এই ভার্বে যে এস যোগ ছিল তা বাদ দিয়ে দিব। প্রশ্নবোধক নাবোধক বাক্য করার সময় সাবজেক্টের আগে ডু এবং পরে নট। ডু উই নট হেট হিম, ডাজ সি নট ড্রিঙ্ক মিল্ক, অথবা নাউন যদি থাকে সাবজেক্টটি তখন ডাজেন্ট লিখবো, নটটি ডাজের সাথে কন্ট্রাকশন মোডে সংক্ষিপ্ত রূপে যুক্ত হয়ে যাবে। ডাজেন্ট ফারুক গো টু ঢাকা। এখানে এই বাক্যটা যদি শুধু এমন থাকতো অ্যাফারমেটিভ মোড, তাহলে ফারুক গোস টু ঢাকা, অর্থাৎ ভার্বে যখন এস বা ইয়েস যোগ হয় সেই সময় আমরা ডাজ ব্যবহার করব, আর যখন এস বা ইয়েস যোগ হয় না সেই সময় আমরা ডু ব্যবহার করব। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটু লক্ষ্য করব। স্ট্রাকচার, সাবজেক্ট পর এম ইজ বা আর সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব, তারপর মূল ভার্বে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তবে মনে রাখতে হবে বাক্যে অবজেক্ট থাকলে লিখবো, না থাকলে লিখবো না। একইভাবে এক্সটেনশন থাকলে লিখবো, না থাকলে লিখবো না। এইগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে অ্যাম ব্যবহার করব, আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার করব। অন্যান্য সাবজেক্ট সকল সাবজেক্টেই এই দুটি ব্যতীত আর ব্যবহার হবে। উদাহরণ লক্ষ্য করে দেখি, আই অ্যাম গোয়িং টু ঢাকা, অর্থাৎ আই যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার তাই আমরা অ্যাম লিখেছি এবং ভার্বে আইএনজি যোগ করেছি। একইভাবে হি ইজ ইটিং রাইস, ইউ আর ডুইং ইট। নাবোধক বাক্য করার সময় আই অ্যাম নট গোয়িং টু ঢাকা, অ্যামের পরে নট বসবে, ইজের পরে এবং আরের পরে। হি ইজ নট ইটিং রাইস, ইউ আর নট ডুইং ইট। প্রশ্নবোধক বাক্য করার সময় অ্যাম ইজ আরগুলো বাক্যের প্রথমে বসবে, যেমন অ্যাম আই গোয়িং টু ঢাকা, ইজ ইটিং রাইস, আর ইউ ডুইং ইট। এবং প্রশ্নবোধক নাবোধক বাক্য করার সময় আমরা অ্যাম ইজ আর বাক্যের প্রথমে লিখবো আর নটটি সাবজেক্টের পরে লিখবো, যেমন অ্যাম আই নট কামিং হেয়ার, ইজ হি নট গোয়িং টু খুলনা, আর দে নট সেলিং রাইস। কিন্তু নাউন যদি সাবজেক্ট থাকে তখন নাবোধক প্রশ্নবোধক করার সময় নটটি এই এম ইজ বা আর এর সাথে সংক্ষিপ্ত রূপে লিখবো, যেমন ইজেন্ট রহিম গোয়িং টু খুলনা। লক্ষ্য করে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কীভাবে। আমরা লক্ষ্য করছি যে বাক্যগুলো তা হচ্ছে ইংরেজি বাক্য দেখে কিভাবে আমরা চিনব প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা আদার্স অন্যান্য টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখনই হ্যাজ হবে, আর অন্যান্য সকল সাবজেক্টে হ্যাভ হবে। লক্ষ্য করে দেখি আই হ্যাভ ইটেন রাইস, এখানে যে ভার্বটি লক্ষ্য করছি পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ নট ইটেন রাইস। নাবোধক বাক্য করার সময় হ্যাভের পরে নট বা হ্যাজের পরে নট লিখবো, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় হ্যাভ বা হ্যাজ বাক্যের প্রথমে লিখবো, যেমন হ্যাভ আই ইটেন রাইস, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। প্রশ্নবোধক নাবোধক বাক্য করার সময় হ্যাভ আই নট ইটেন রাইস, অর্থাৎ হ্যাভ আগে এবং সাবজেক্টের পরে নট। একইভাবে হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ বাক্যের প্রথমে সাবজেক্টের পরে নট ব্যবহার করব। কিন্তু বাক্যে যদি নাউন থাকে সাবজেক্ট হিসেবে তখন নটটি আগে লিখে ফেলবো, এইভাবে হ্যাজেন্ট কামাল গান্ধীর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর মূল ভাবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব, এরপর অবজেক্ট, তারপর আমরা ফর বা সিন্স লিখবো, তারপর টাইম, তারপর এক্সটেনশন। আমরা সিন্স তখনই লিখবো যখন সময়টা নির্দিষ্ট বোঝাবে, আর ফর লিখবো যখন সময় অনির্দিষ্ট বোঝাবে। আমরা একটু নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করি। নির্দিষ্ট সময় তেমনই সকাল 7টা, দুপুর 1টা, রাত 3টা, এইভাবে যদি লেখা থাকে সে দুপুর 2টা থেকে কাজটি করিতেছে তখন নির্দিষ্ট সময়। কিন্তু যদি থাকে সে 2 ঘন্টা ধরে কাজটি করছে তখন সেটা হবে অনির্দিষ্ট সময়, তখন ফর হবে। যদি থাকে 3 দিন ধরে সে কাজটি করিতেছে তখন ফর হবে। কিন্তু যদি থাকে রবিবার থেকে বা 2 তারিখ থেকে তখন সেন্স হবে। যদি থাকে রবিবার, সোমবার, 2 তারিখ, 3 তারিখ, 2001 সাল, 2005 সাল, অথবা দুপুর 2টা, 3টা, 8টা তখন সেন্স হবে। কিন্তু যদি থাকে 2 দিন, 3 দিন, 3 মাস, 6 মাস, 5 বছর, 2 বছর, 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট এমন থাকলে ফর হবে।
লক্ষ্য করি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার থাকলে হ্যাজ ব্যবহার করব, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, যেহেতু 10 মিনিট আছে তাই আমরা ফর যুক্ত করেছি, কিন্তু যদি থাকতো দুপুর 2টা থেকে তখন লিখতাম সিন্স 2 PM এমন লিখতাম। বাক্যে সাবজেক্টের পরে হ্যাভ বিন এবং ভার্বে আইএনজি যোগ করতে হবে। একইভাবে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 11 PM। নাবোধক বাক্য থাকলে হ্যাভ বা হ্যাজের পর আমরা নট ব্যবহার করব, যেমন আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। একইভাবে হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 11 PM। প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় হ্যাভ বা হ্যাজ বাক্যের প্রথমে লিখব, যেমন হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। অনুরূপভাবে হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 11 PM। নাবোধক প্রশ্নবোধক বাক্য থাকলে হ্যাভ বাক্যের প্রথমে এবং সাবজেক্টের পরে নট লিখব, যেমন হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। একইভাবে হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 11 PM। এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করব। পাস্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট যোগ মূল ভার্ব পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। নাবোধক প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্নবোধক বাক্যে আমরা ডিড ব্যবহার করব, তখন মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। লক্ষ্য করে দেখি আই অ্যাট রাইস, এই যে ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু প্রশ্নবোধক বাক্য যখন করছি তখন ডিড ব্যবহার করলাম বাক্যের প্রথমে, তখন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। নাবোধক বাক্য করার সময় আই ডিড নট, এই ভার্বটি তখন প্রেজেন্ট ফর্ম হলো ইট রাইস। প্রশ্নবোধক বাক্য ডিড, প্রশ্নবোধক নাবোধক ডিড আই নট ইট রাইস, সাবজেক্ট প্রথমে ডিড, সাবজেক্ট তারপর নট, ভার্ব প্রেজেন্ট ফর্ম কিন্তু। রানা ওয়েন্ট টু ঢাকা, পাস্ট ফর্ম ভার্বের ওয়েন্ট। নাবোধক বাক্য করার সময় রানা ডিড নট গো টু ঢাকা, ওয়েন্ট কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। নাবোধক প্রশ্নবোধক বাক্য করার সময় ডিড রানা গো টু ঢাকা, ডিড বাক্যের প্রথমে, আর এই যে ভার্বটি, এই যে লক্ষ্য করছি ভার্বটি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম করে গো লিখেছি। কিন্তু নাবোধক প্রশ্নবোধক যখন, যেহেতু রানা নাউন তাই আমরা ডিডের সাথে নট প্রথমে যুক্ত করেছি, ডিডেন্ট রানা গো টু ঢাকা, এবং ভার্বটি এখানে আমরা প্রেজেন্ট ফর্ম লিখেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার এবং মূলভাবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার থাকে তখন ওয়াজ, এবং থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ওয়াজ, আর বাকি সকল সাবজেক্টে আমরা ওয়্যার ব্যবহার করব সাবজেক্টের পরে সাহায্যকারী ভাব। যেমন আই ওয়াজ ইটিং রাইস, এখানে ওয়াজ লিখলাম যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর ভার্বে আইএনজি যোগ। ইউ ওয়্যার কামিং হেয়ার, আই নাবোধক বাক্য করার সময় ওয়াজ বা ওয়্যারের পরে নট লিখবো আমরা, যেমন আই ওয়াজ নট ইটিং রাইস। একইভাবে ইউ ওয়্যার নট কামিং হেয়ার। প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় ওয়াজ বা ওয়্যারটি বাক্যের প্রথমে, যেমন ওয়াজ আই ইটিং রাইস, ওয়্যার ইউ কামিং হেয়ার। আর প্রশ্নবোধক নাবোধক যখন, তখন ওয়াজ আই নট ইটিং রাইস, ওয়াজ বাক্যের প্রথমে, নট সাবজেক্টের পরে। অনুরূপভাবে ওয়্যার ইউ নট কামিং হেয়ার। কিন্তু যদি সাবজেক্টটি নাউন থাকে তখন আমরা নটটি ওয়াজ বা ওয়্যারের সাথে সংক্ষিপ্ত আকারে যুক্ত করে দিব, যেমন ওয়াজেন্ট সালমা ডুইং ইট, এবং নটটি অবশ্যই নাউনের আগে যে বসবে। পাস্ট পারফেক্ট টেন্স খুবই ইম্পর্টেন্ট টেন্স, এখানে দুটি পার্ট থাকবে। ফার্স্ট পার্ট স্ট্রাকচার লক্ষ্য করছি, ফার্স্ট পার্ট যার মধ্যে থাকবে সাবজেক্ট যোগ হ্যাড, মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন, তারপর মাঝখানে বিফোর লেখার পরে সেকেন্ড পার্ট, এখানে সাবজেক্টের পর মূল ভাব পাস্ট ফর্ম এবং অবজেক্ট এবং এক্সটেনশন। এটা একটি স্ট্রাকচার যেখানে বিফোর যুক্ত বাক্য, আর যেখানে আফটার যুক্ত বাক্য থাকবে সেখানে আমরা ফার্স্ট পার্টে সাবজেক্ট মূল ভাব পাস্ট ফর্ম যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন, আর আফটারের পরের অংশে সাবজেক্ট যোগ হ্যাড যোগ মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন। অর্থাৎ আফটার থাকলে আফটারের পরে বাক্যে হ্যাড এবং ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বিফোর থাকলে বিফোরের আগের বাক্যে হ্যাড ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বিপরীত বাক্যে ভার্বটি পাস্ট ফর্ম হবে। যেমন আই হ্যাড গান দিয়ার বিফোর ইউ কেম হেয়ার, এখানে বিফোর আছে তাই বিফোর মানে আগে, তাই আগের বাক্যে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং বিফোর পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে কেম হয়েছে। কিন্তু আফটার থাকলে আফটারের পরের অংশে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এখানে আমরা লিখেছি ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর আফটারের আগের অংশে পাস্ট ফর্ম ভার্ব, তাই আমরা লিখেছি উই ওয়েন্ট টু ঢাকা। লক্ষ্য করে দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্টের পর হ্যাড বিন, হ্যাড যোগ বিন যোগ মূল ভাবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স লেখার পর টাইম, তারপর এক্সটেনশন। সিন্স হবে নির্দিষ্ট সময় আর ফর থাকবে অনির্দিষ্ট সময়। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরবের আলোচনা করেছি, যেমন ইট হ্যাড বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 days। একইভাবে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল বা উইল,
ফিউচার ইনডেফিনিট টেন্স সাবজেক্টের পর শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে শ্যাল হবে, অর্থাৎ আই এবং উই এর পরে শ্যাল হবে। বাদবাকি সকল সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উইল হবে। যেমন আই শ্যাল ডু ইট, এখানে ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকবে। হি উইল মেক এ গার্ডেন, নাবোধক বাক্যে শ্যাল বা উইলের পরে আমরা নট লিখবো। আই শ্যাল নট ডু ইট, হি উইল নট মেক এ গার্ডেন। প্রশ্নবোধক বাক্যে শ্যাল বা উইল বাক্যের প্রথমে লিখবো, যেমন শ্যাল আই ডু ইট, উইল হি মেক এ গার্ডেন। নাবোধক প্রশ্নবোধক বাক্যে আমরা শ্যাল বা উইল বাক্যের প্রথমে এবং নট সাবজেক্টের পরে লিখবো, যেমন শ্যাল আই নট ডু ইট, উইল হি নট মেক এ গার্ডেন। কিন্তু নাউন থাকলে নটটি আমরা উইল বা শ্যালের সাথে যুক্ত করে দিব, যেমন উইল নট রহিম গো টু স্কুল, কিন্তু উইলের সাথে নট যুক্ত করলে অবশ্যই ওন্ট হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট তারপর শ্যাল বা উইল তারপর বি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার থাকলে এবং প্লুরাল নাম্বার থাকলে শ্যাল হবে, একটু আগে আমরা আলোচনা করেছি। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে, যেমন আই শ্যাল বি ডুইং ইট, শ্যাল বি বা উইল বি লেখার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ। একইভাবে হি উইল বি মেকিং এ গার্ডেন, নাবোধক বাক্য করার সময় শ্যাল নট তারপর বি কিন্তু থাকবে, অর্থাৎ শ্যাল বা উইলের পরে নট লিখতে হবে। অনুরূপভাবে হি উইল নট বি মেকিং এ গার্ডেন। প্রশ্নবোধক বাক্যে শুধু শ্যাল বা উইল বাক্যের প্রথমে যাবে, বাদবাকি অনুরূপভাবে বসবে। শ্যাল আই বি ডুইং ইট, উইল হি বি মেকিং এ গার্ডেন। কিন্তু নাবোধক প্রশ্নবোধক বাক্যে শ্যাল আই নট বি ডুইং ইট, নাউনের পরে সাবজেক্টের পরে নট ব্যবহার হবে, সাবজেক্টের পরে নট ব্যবহার হবে। উইল হি নট বি মেকিং এ গার্ডেন, কিন্তু নাউন থাকলে উইল নট অর্থাৎ ওন্ট রহিম বি গোয়িং টু স্কুল। ফিউচার পারফেক্ট টেন্স খুবই ইম্পর্টেন্ট টেন্স। ফার্স্ট পার্ট সাবজেক্ট তারপর শ্যাল বা উইল তারপর হ্যাভ মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন, বিফোর যুক্ত বাক্যের ক্ষেত্রে অবশ্যই। আর সেকেন্ড পার্টে সাবজেক্টের পর ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন। অবশ্য এছাড়া একটি নিয়ম আছে, যেটা হলো ফার্স্ট পার্টে সাবজেক্ট শ্যাল বা উইল তারপর হ্যাভ মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম তারপর অবজেক্ট বা এক্সটেনশন, তারপর বিফোরের পরে অংশেই চেঞ্জ আছে। এখানে যেমন ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু সেকেন্ড পার্টে আমরা লক্ষ্য করছি এই শ্যাল বা উইল, এখানে দেখি ভার্ব প্রেজেন্ট ফর্ম সরাসরি, কিন্তু এখানে শ্যাল বা উইল লেখার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ফার্স্ট পার্ট ফিউচার পারফেক্ট আর দ্বিতীয় পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। আর দ্বিতীয় স্ট্রাকচার যদি আফটার থাকে সেক্ষেত্রে ফার্স্ট পার্টে সাবজেক্ট তারপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট বা এক্সটেনশন প্লাস এক্সটেনশন। আর আফটার পরে সেকেন্ড পার্ট হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ যোগ হ্যাভ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অথবা এই যে ফার্স্ট পার্টে যেখানে আমরা সাবজেক্টের পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দেখলাম, এখানে সাবজেক্টের পর শ্যাল বা উইল লেখার পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট লিখতে হবে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার থাকলে শ্যাল এবং প্লুরাল নাম্বার থাকলে শ্যাল, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল হবে। উদাহরণ লক্ষ্য করে দেখি, আই শ্যাল হ্যাভ গান দিয়ার বিফোর ইউ উইল কাম হেয়ার অথবা বিফোর ইউ কাম হেয়ার, কিন্তু এখানে ইউ না থেকে যদি হি থাকতো এইখানে কিন্তু হি কামস হেয়ার হতো, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ বিফোরের আগের অংশটি ফিউচার পারফেক্ট যেখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং বিফোরের পরের অংশ ফিউচার ইনডিফিনিট যেখানে শ্যাল বা উইল আর ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। নেক্সট বাক্য, উই শ্যাল গো টু ঢাকা আফটার ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আফটার যুক্ত বাক্যে প্রথমটা ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আফটার পরের অংশ ফিউচার পারফেক্ট যেখানে শ্যাল বা উইল তারপরে হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা এখানে যে ফিউচার ইনডিফিনিট ছিল এটা প্রেজেন্ট ইনডিফিনিট করলেও রাইট হয়ে যাবে উই গো টু ঢাকা। নেক্সট অংশ একই রকম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট যোগ শ্যাল বা উইল তারপর হ্যাভ তারপর বিন তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ তারপর অবজেক্ট তারপর ফর বা সিন্স তারপর টাইম তারপর এক্সটেনশন। সিন্স অর্থাৎ নির্দিষ্ট সময়ে আর ফর হবে অনির্দিষ্ট সময়। সাবজেক্ট আই বা উই অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার এবং প্লুরাল নাম্বারে শ্যাল হবে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার হবে। লক্ষ্য করে দেখি, ইট উইল হ্যাভ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 days। অথবা আরেকটা বাক্য দেখি, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। এখানে লক্ষ্য করছি শ্যাল বা উইল, এখানে হি না থেকে যদি আই লিখতাম তাহলে শ্যাল লিখতাম, তাহলে শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, যেহেতু নির্দিষ্ট সময় সকাল 7টা থেকে তাই 7 AM, 2 দিন ধরে তাই এখানে ফর 2 days। যদি বার লেখা থাকতো শনিবার রবিবার 2 তারিখ 3 তারিখ 2005 সাল 10 সাল এমন লেখা থাকলে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তাহলে আমরা সিন্স লিখবো, আর সময় এমন লেখা থাকলে 2 দিন 3 দিন 3 মাস 6 মাস 2 বছর 5 বছর 3 ঘন্টা 6 ঘন্টা তখন আমরা ফর ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব। তোমাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে অন্যের সাথে ক্লাসটি শেয়ার করবে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।